ডিসাইড করা হবে। এটা হচ্ছে আপনার কন্টেস্টের স্ট্রাকচার। এখন ওইটা থেকে আমি কিভাবে নাম্বার দিব? আমি নর্মালি প্রিলিমিনারি রাউন্ডের যে সেট গুলো আছে ওগুলার থেকেই ম্যাক্সিমাম নাম্বার দিব। প্রিলিমিনারি থেকে যারা ফাইনাল রাউন্ডে যাবেন, ওই ফাইনাল রাউন্ডে গেলে আরো এক্সট্রা বেশি নাম্বার পাবেন। এটি কন্টেস্টের মধ্যে প্রবলেম সেট যে কিরকম থাকবে এটা আসলে কন্টেস্টের প্রবলেম সেট বলা যায় না। যে আমি এরকম বলতে পারতেছি না যে ডাইনামিক প্রোগ্রামিং করো, ডাইনামিক প্রোগ্রামিং এর 4টা অ্যালগরিদম থেকে একটা প্রবলেম সেট আসতে পারে, এরকম না। কারণ প্রবলেম সেট যে কে বানাবে এটা কেউই জানে না। আর আমি 2-3টা প্রবলেম সেট দেবো, আমারটা নিবে নাকি এটাও জানি না। তো এরকম কোনো নিয়ম নাই যে 10টা করলে একটা সলভ বা একটা পারবেন। জিনিসটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম। কেউ কোনো প্র্যাকটিস না করলেও সলভ করতে পারে, অনেকের 2-1 ঘন্টা করে প্র্যাকটিস করা রেগুলার। এটা ডিপেন্ড করতেছে আপনার প্রবলেম সলভিং কতটুকু ডেভেলপ হয়েছে। নর্মালি যদি আমার ট্র্যাকার শিটের যে 130টা প্লাস প্লাস বিএলসি তে কিছু প্রবলেম সেট দেওয়া আছে, ওগুলা করলে সিমিলার টাইপেরই প্রবলেম আসবে আশা করা যায়। বুঝা গেছে? জি স্যার। স্যার আমাদের টেক ওভারের সময় ম্যাডামে বলে দিয়েছিল যে রিকার্শন পর্যন্ত করার জন্য। তো এরকম মানে আনলক অ্যালগরিদমের ক্ষেত্রে কি কিছু আছে যে ওই পর্যন্ত না, করলে আনলক আনলক দ্য অ্যালগরিদমে সব গ্রাফ পর্যন্ত থাকবে, বাট গ্রাফ থেকে একটা প্রবলেম সেট আসবে। আমি নর্মালি মানে মার্কিং করার সময় একটা বাদ দিয়েই করবো। যে যদি 8টা প্রবলেম থাকে, আমি 7টা প্রবলেম সলভ করলে 40-এ 40 পেয়েছে এরকম। 8 নাম্বারটা নর্মালি হচ্ছে একটু বেশি কমপ্লেক্স থাকে। যারা রেগুলার প্রবলেম সলভিং করতেছে, কন্টেস্ট করতেছে, তারাই সলভ করতে পারে, এরকম হইতে পারে। তো 8 নাম্বারটা গ্রাফ থাকলে, গ্রাফ থেকে যদি খুবই ক্রিটিক্যাল থাকে তাহলে একটা প্রবলেম বাদ দিয়ে আমি করব। তো ওইরকম চিন্তার কোনো কারণ নেই। আপনি 5টা থাকলে 4টা সলভ করতে পারলে হবে, এরকম। বাট সিলেবাস ফুল, গ্রাফ পর্যন্ত যা সিলেবাসে আছে অ্যালগরিদমের সব থেকে এই কোশ্চেন আসবে। বুঝা গেছে? জি স্যার। রেজিস্ট্রেশন লাস্ট লাস্ট ডেট কবে? 9 তারিখ। 9 তারিখ। 9 তারিখ লাস্ট পর্যন্ত ওয়েট করেন না, সবাই 2-3 দিনের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করে ফেলেন। আর আপনার কাছ থেকে মেবি টাকা নেওয়া হবে, টেক অফে কত করে নেওয়া হইতো? সেম প্রাইস, 500 টাকা। সেম 500 টাকা করে নেওয়া হইতেছে। যদি আপনি 2টা রাউন্ডই করতে পারেন তাহলে ওই 500 টাকা আপনার ইজিলি উঠা যাবে, আরো বেশি উঠা যেতে পারে এরকম। কারণ 2টা করলে আপনি সবকিছু 2টা করে পাবেন। আর যদি টপে থাকেন তাহলে তো প্রাইজ মানি পাইতেছেন। নর্মালি কন্টেস্টের সুযোগ আপনি বড় ধরনের পানি 2টা, একটা টেক অফ, একটা ইউটিএ। ইউটিএটা আগে ছিল না, এখন আপনাদের আছে। তো 2-1টা কন্টেস্ট করার সুযোগ পাইলে মানে ট্রাই করবেন করার, কারণ এটার পরে কবে পাবেন। ঠিক আছে? তো সবাই রেজিস্ট্রেশন করেন, কারণ আমি যেহেতু এটার থেকে ল্যাব ফাইনালের মার্ক দিচ্ছি, ল্যাব ফাইনালের জন্য আলাদা আমি কোনো টাইম রাখতেছি না, আবার কোশ্চেনও বানাচ্ছি না। তো বাই চান্স 2-1 জন যদি আপনি রেজিস্ট্রেশন করতে না পারেন বা মানে কন্টেস্টটা দিতে না পারেন, আমার কিন্তু আর টাইম হবে না যে আমি আপনাদের জন্য আরেকটা কোশ্চেন বানিয়ে পরীক্ষা নিয়ে আবার ইভালুয়েট করি, যেহেতু আপনাদের দেখতেছেন যে টাইম নেই বেশি। তো একবারে 100% জানি রেজিস্ট্রেশন করে, এটা একটু 2 CR দায়িত্ব নেন। আমাকে 3-4 দিন পর একটু আপডেট দিবেন যে কয়জন রেজিস্ট্রেশন করছে আপনাদের সেকশন। আর কন্টেস্টে যে আমি পারি না, আমার টেস্ট কেস মিলে না, কত পাবো, শূন্য পাবো নাকি, এরকম ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি কোড দেখে দেখে নাম্বার দেব। যদি আপনার না হয় তাহলে আপনি কিছু পার্শিয়াল মার্কও পাইতে পারেন। নর্মাল যেরকম ফাইনাল পরীক্ষা হয়, আমি কোড দেখি, কোড দেখে মোটামুটি কোড হইলে এভারেজ নাম্বার পান, ওই রকম এভারেজ নাম্বার পাবেন। এরকম না যে শূন্য পাবেন অথবা 40-এ 40 পাবেন, এরকম এভারেজে মার্কিং আছে। তো কন্টেস্ট নিয়ে ভয়ের কোনো কারণ নেই। আপনাদের আরো সুবিধা যে কন্টেস্ট আপনারা এমনি দিতেন, এখন একটা ফাইনাল পরীক্ষা দেওয়া লাগতেছে না।
ফাইনালে কোড দেখতাম, কোড দেখে ভাইবা নিতাম, এইসব আর হচ্ছে না। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন থাকলে করেন প্লিজ। স্যার আমাদের যে ল্যাব পারফরমেন্স গুলো বিএলসি তে হয়েছে ওইগুলো তো কোড অনেকটা হয়েছে, বাট ওই যে কিছু প্রেজেন্টেশন এর জন্য সাবমিট হয়নি, তো ওইগুলো থেকে কি পার্শিয়াল মার্কিং হবে? সবগুলোতেই পার্সিয়াল মার্কিং হবে, ডিপেন্ড করতেছে যে আপনার অন্যান্য ফ্রেন্ডসরা কিরকম পারছে। এরকম হইতে পারে যে ক্লাসের সবারই পারে নাই, প্রবলেমটা একটু ক্রিটিক্যাল ছিল, তাইলে আপনি পার্সিয়াল মার্ক বেশি পাবেন। এখন হইতে পারে যে সবাই পারছে, আপনি একা পারেননি, তাইলে আপনি পার্সিয়াল মার্কটা একটু কম পাবেন। এরকম, যেহেতু আমরা অনেকগুলো ইভ্যালুয়েশন নিচ্ছি, এক্সাক্ট আপনি যেটা ডিজার্ভ করেন ওইটাই পাবেন, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ কোনো মার্কই ইভ্যালুয়েশন ছাড়া দেওয়া হচ্ছে না। স্যার কিছু ইভ্যালুয়েশন যেগুলো বাদ গেছে মানে প্রেজেন্ট না থাকার জন্য, ওইগুলো কি ওপেন করে দেওয়া হবে বিএলসি তে? প্রেজেন্ট না থাকার জন্য যেগুলো বাদ গেছে ওটা তো ওপেন করা সম্ভব না। আর আমি এভারেজে দিব, সমস্যা নেই, আমি 4-5টা এভারেজ দিব, তো একটা মিস গেছে আপনার বেশি নাম্বার কমবে না। অনেকগুলো নেওয়া হচ্ছে না, তো সমস্যা নেই। কন্টেস্টটা হচ্ছে ল্যাব ফাইনাল, তো ওই জিনিসটাকে একটু সবচেয়ে বেশি সিরিয়াসনেস দিয়ে দেখবেন, কারণ 40 মার্ক কিন্তু নির্ভর করতেছে আপনাদের। মেবি ফার্স্ট যে রাউন্ড, প্রথম দিনেরটা, ওইটা মনে হয় 16 তারিখ বা এরকম, তাও আরো 15 থেকে 20 দিনের বেশি টাইম আছে। যারা 16-17 পরের রাউন্ড গুলাই পড়বেন। কত? 16-17 স্যার, 2 দিন মানে যে কোনো একদিন 1600, পড়বে আর কি ক্লাস। হ্যাঁ। তো আরো অনেক টাইম আছে, একটা না 7-8 দিন প্র্যাকটিস করলে দেখবেন আপনার প্রবলেম সলভিং স্কিল অনেক বাইরে গেছে। জিনিসটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। আপনি যদি প্রত্যেক দিন করেন তাহলে দেখবেন আস্তে আস্তে নিজেরই ভালো লাগা কাজ করতেছে। আমি ট্র্যাকার শিট ওপেন করছি সকালবেলা, অবস্থা একটু ভালো না। এক একজনের 2-3টার বেশি সলভ নাই। এই জায়গায় মিটে হাত তোলা যায়, হাত তুলেন যারা 5টার কম সলভ করছেন ট্র্যাকার শিটে, যে 5টা হয়নি। ওকে, আপনি দেখতে পারবেন যে কত জমি জায়গায় হাত তুলছে। 46 পার্টিসিপেন্টস, তার মধ্যে 23 থেকে 24 জনের মধ্যে হাত তোলা, মানে 50% আপনারা ট্র্যাকার শিট করতেছেন না। কেন করতেছেন না আমি বুঝতেছি না। আমি প্রথম দিন যেদিন ট্র্যাকার শিট ছেড়ে দিচ্ছি ওই দিন আমি বলছি যে এই ট্র্যাকার শিট নিয়ে আমি পুশ করবো না, কিচ্ছু করবো না, আমি রেগুলার রিমাইন্ডারও দিব না। বাট আমি তাও কিন্তু দিচ্ছি, আমি মাঝে মাঝেই বলতেছি ট্র্যাকার শিটের কি অবস্থা। লাস্ট দিন পারবেন না, লাস্ট দিন করলে আপনি ধরা খাবেন। নর্মালি তো আপনি ক্লাসে করছেন না, তো আমি ইভালুয়েট করার সময় তো সব চেক করব। 2-3 জন ধরা না ফেলেন, ম্যাক্সিমামই ধরা খাবেন। তো এরকম কেন করতেছেন? বাসায় বসে বসে করবেন। কিভাবে করতেছেন, চ্যাট জিপিটি দেখে করতেছেন নাকি সলভ দেখে করতেছেন, কিচ্ছু আমি দেখতেছি না। বাট তাও সলভ কেন হইতেছে না এগুলা? কে দিবে? অ্যালগোরিদম কন্টেস্টের, মানে অ্যালগোরিদম কোর্সে 130টা প্লাস প্রবলেম আমি গুছিয়ে লিস্ট করে দিয়ে রাখছি। তারপরেও যদি আপনারা সলভ না করেন, আবার যদি কোশ্চেনও করেন যে কন্টেস্টে কিরকম কোশ্চেন আসবে, কন্টেস্টের কোশ্চেন তো ওগুলাই একটা কন্টেস্টের কোশ্চেন। আপনি ওগুলা পছন্দ হইতেছে না, আপনি গুগলে সার্চ করেন রেগুলার
অনলাইন কন্টেস্ট হইতেছে, ওই কন্টেস্ট গুলো পার্টিসিপেট করেন। এখন তো রিসোর্সের অভাব নাই না। আমি 1 মাস পর লাস্টে যখন চেক করব, তারও আগে আপনার 20 থেকে 25 দিনের বেশি টাইম আছে। টোটাল 36টার মতো প্রবলেম আপনার সলভ করা লাগবে। প্রত্যেক দিন একটা করে করেন, তাও 30টার কাছাকাছি সলভ হয়ে যাবে। অন্য কারোর ডকুমেন্ট দেখে নিজে করার ট্রাই করেন না, এখনো টাইম আছে। আর ওই ট্র্যাকার শিট আপডেট করতে থাকেন। ট্র্যাকার শিটে যাদের নাম থাকবে না, রেগুলার যারা আপডেট করবেন না, তারা ওই ডকুমেন্ট সাবমিট করলেও কিন্তু আমি নাম্বার দেবো না। আমি ট্র্যাকার শিট মনিটরিং করতেছি। ট্র্যাকার শিটে কিছু মনে হয় কলাম অনেকে অ্যাড করতে পারতেছিলেন না, কলামও আমি বাড়াই দিছি। যারা নাম অ্যাড করেন না এখনো, অ্যাড করে দিন। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি, স্যার ট্র্যাকার শিটে সব প্রবলেম কি সি দিয়ে করা যায়? সব প্রবলেম সি দিয়ে করা যায়। স্যার ওখানে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ওখানে কয়েকটা আছে সি পাইনি। তাতে সমস্যা নেই, আপনি নর্মাল, আমি তো বলি না যে ওই কন্টেস্টে ঢুকেই সলভ করা লাগবে। আপনি নর্মাল সি আপনার কম্পিউটারে করেন, লোকাল ড্রাইভে করেন। স্যার ওই স্যার প্রবলেম দেখায় সেট তো দেখতে কম্পাইলার পারতেছেন। এরর। আর কারো এই সমস্যা হচ্ছে? স্যার ওখানে হচ্ছে ওল্ডার ভার্সনে কিছু কম্পাইলার দেওয়া আর কি, ইচ্ছা করে ওরা দিছে যাতে মানে কিছু জিনিস ইউজ না করা যায়। আচ্ছা, কিছু কিছু তাহলে প্রবলেম আর কি তাহলে টেস্ট করার জন্য দেয় আর কি ওরা। ওরা সি প্লাস প্লাস দিয়ে ট্র্যাকার করলে শিটে কি আবার শুধু ডান লিখলে হবে না? ওগুলা ইউজ করা যায়। সি প্লাস প্লাস দিয়ে করলে ওটা নেয় মাঝে মাঝে, তাও আবার মাঝে মাঝে নেয় না। ভার্সন কি যেন আছে। তাইলে আপনি যেসব প্রি ডিফাইন্ড ফাংশন ইউজ করতেছেন, ওগুলা দুই একটা ইউজ করতে পারবেন না, র কোড করা লাগবে, এরকম হতে পারে। ওইটা যদি ঝামেলা মনে হয়, তাইলে আপনি আপনার নিজের মানে কোড ব্লকসে কোড করবেন। কোড করে দেখবেন যে হয় নাকি, ওইটা সেভ করে রাখবেন, সমস্যা নেই। ও স্যার ওইটা স্যার আমরা পরে ল্যাব রিপোর্টে দিয়ে দিব। হ্যাঁ, ল্যাব রিপোর্টে আপনি যেগুলো সলভ করছেন সবগুলো আপনি প্রিজার্ভ করে রাখবেন। আমি কিন্তু ওই ভার্চুয়াল জাজ বা আপনি যে জায়গায় সলভ করছেন ওই জায়গায় যাই দেখবো না। আমাকে একটা ডকুমেন্ট দিবেন যেটার মধ্যে নাম্বার দেওয়া থাকবে, যে এত নাম্বার সলভ, এত নাম্বারের সলভ। ডাক লেখার দরকার নেই, নাম্বার দেখলে আমি বুঝতে পারবো। তো স্যার একটা এই কোড 30টা এরকম যে 35টা সলভ একটা ডকুমেন্টে থাকবে, ওইটা আমাকে সাবমিট করতে। ওকে স্যার, মানে স্যার একটা ওকে, কোড এরকম আছে যে আমি সি দিয়ে করছি, কোড ব্লকসে ওটা রান হয়েছে, কিন্তু মানে ট্র্যাকার শিটে মানে ইয়াতে দেওয়ার পর ওটা রান হয় না, মানে কম্পাইলার এরর দেখায়। দেন ওটা আবার আমি সি প্লাস প্লাসে কনভার্ট করে নিয়ে দিছি, তো ওটা আবার নিছে, এই জন্য আমি বললাম। তাতে সমস্যা নেই। তো এইসব প্রবলেম কন্টেস্টে হইতে পারে, কেন হইতেছে, কি ইউজ করতে পারবেন কি ইউজ করতে পারবেন না, এগুলো একটু দেখি। ওকে স্যার। আর যে প্ল্যাটফর্মে টেক অফ দিচ্ছেন, এক্সাক্ট সেম প্ল্যাটফর্মে আপনাদের ইউটিএ হবে। তার জন্য আর ইউটিএ এর আগে কোনো মক কন্টেস্ট হচ্ছে না, ডিরেক্ট আপনার মানে কন্টেস্ট দেওয়া লাগবে। ওকে, কন্টেস্ট নিয়ে কথা শেষ। এখন বলেন, আপনারা সিলেবাস জানেন তো ফাইনালের? জি স্যার। স্যার আরেকবার আমি বলে কি দিলে ভালো। মিডের আমি কি মিডের পর ক্লাস নিয়েছিলাম আপনাদের? স্যার একটা ল্যাব হয়েছিল কয়েন চেঞ্জের, এটা করানো হয়েছিল দুই। আচ্ছা, একটা ল্যাব হয়েছিল, কয়েন চেঞ্জ দেখানো হয়েছিল, তার আগে তাহলে ফাইনালের সিলেবাস বলা হয়েছে। জি স্যার। ওকে, ফাইনালের সিলেবাসটা একটু বড়, দেখতেই তো পারছেন, বড় নাকি ছোট? স্যার বড়। স্যার বড়। মোটামুটি বড়। যারা এখনো জানেন না, তারা ওই একবারে ফার্স্টে যে আমি দিছিলাম, ওটাকে কি বলে, কোর্স আউটলাইনের মধ্যে আছে। তারপর লাস্ট ক্লাসে অনেকেই খাতায় তুলে নিয়ে গেছে শর্টকাটে লেখার জন্য, ওইটা পুরো ডকুমেন্ট, আগের ডকুমেন্ট দেখার টাইম নেই, তারা লিখে নিয়ে গেছে। তাদের কাছ থেকেও নিতে পারবেন।
আমি তাও আরেকবার বলে দিচ্ছি। নর্মালি ডাইনামিক গ্রিডি পর্যন্ত শেষ হয়ে গেছে, তাহলে ডাইনামিক প্রোগ্রামিং এর যে সব অ্যালগরিদম বাদ আছে ওগুলা ফাইনালে থাকবে, কোনো মিডের টপিক রিপিট হইতেছে না। তাহলে ফাইনালে থাকবে হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং থেকে শুরু করে ডাইনামিক প্রোগ্রামিং এর 4টা অ্যালগরিদম, পয়েন্ট চেঞ্জ, ন্যাপস্যাক, যে দুইটার গ্রিডি ভার্সন আপনি মিডে শিখছেন। আরেকটা হচ্ছে এলসিএস, আরেকটা হচ্ছে এলআইএস, এই 4টা অ্যালগরিদম থাকবে। তারপর হচ্ছে গ্রাফ, গ্রাফের কিছু অ্যালগরিদম আছে। গ্রাফের অ্যালগরিদম শেখার আগে আপনার গ্রাফটা সম্পর্কে জানা লাগবে, যে গ্রাফ কি, গ্রাফ কিভাবে রিপ্রেজেন্ট করে কোডে, কিভাবে রিপ্রেজেন্ট করে 2D অ্যারেতে, কিভাবে রিপ্রেজেন্ট করে লিস্টে, এগুলো একটু জানা লাগবে। তারপর কমন দুইটা অ্যালগরিদম আছে, ব্রেড ফার্স্ট সার্চ, ডেপথ ফার্স্ট সার্চ, মানে ট্রি ট্রাভার্স করার জন্য বা গ্রাফ ট্রাভার্স করার জন্য এগুলো হচ্ছে অ্যালগরিদম, বিএফএস ডিএফএস, যেটা নর্মালি অনেকে পারেন, ডেটা স্ট্রাকচারও শেখানো হয়। এখন ডিএফএস এর কিছু অ্যাপ্লিকেশন আছে, যেমন সার্কেল ফাইন্ডিং, যে একটা গ্রাফের মধ্যে সার্কেল আছে নাকি নাই। কারণ সার্কেল হইলে জিনিসটা গ্রাফ, সার্কেল না হলে ওটা ট্রি। তো ট্রি নাকি একটা ইনপুট দিয়েছেন, এটা ট্রি নাকি গ্রাফ, এই জিনিসটা চেক করা যায়। ডিএফএস এর একটা অ্যাপ্লিকেশন, ওইটা শেখা লাগবে। তারপর হচ্ছে কম্পোনেন্ট ফাইন্ডিং, টপোলজিক্যাল সর্ট, তারপর স্ট্রংলি কানেক্টেড কম্পোনেন্ট ফাইন্ড করা, মিনিমাম স্প্যানিং ট্রি। ওইটার মধ্যে দুইটা অ্যালগরিদম আছে খুবই পপুলার, প্রিমস আর একটা হচ্ছে কুরস্কার। তারপর হচ্ছে ডিস্টেন্স ক্যালকুলেট করা, যে সবচেয়ে কম সময় বা সবচেয়ে কম পাথ কতটুক বা সবচেয়ে কম ডিস্টেন্স, ওটা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ, মানে একটা সোর্স থেকে বাকি যতগুলা জায়গা আছে ওইটার মধ্যে কত তাড়াতাড়ি যাওয়া যায়, ওইটার যে অ্যালগরিদম ওইটাকে বলা হচ্ছে ডায়াক্সট্রা। আরেকটা হচ্ছে অল পেয়ার শর্টেস্ট পাথ, মানে হচ্ছে যে কোনো দুইটা জায়গার মধ্যে মাঝখানের দূরত্বটাকে সবচেয়ে কমায় নিয়ে আসা, ওইটার একটা অ্যালগরিদম আছে। এই টোটাল হচ্ছে আপনার গ্রাফের 7-8টা আর ডাইনামিক প্রোগ্রামিং এর 4টা, টোটাল 10 থেকে 12টার মতো অ্যালগরিদম আছে। ম্যাক্সিমামেরই কোড ল্যাবে করানো সম্ভব না, কারণ এত টাইম পাওয়া যাবে না। নর্মালি আমি প্রত্যেকটা টাইপের 2-1টা করে দেখা দেবো, বাকি 2-1টা করে আপনার বাসায় প্র্যাকটিস করা লাগবে। গ্রাফ পর্যন্ত করে যাওয়া যায় না, বাট আপনার যেহেতু পরীক্ষায় থাকবে, তো গ্রাফেরও 2-1টা অ্যালগরিদম আমি লাস্টে কন্টেস্টের আগে দিয়ে দেখাই দিব আমি, আপনি কিছু হলে অ্যান্সার করতে পারেন, পার্শিয়াল মার্ক পান যদি সলভ না করতে পারেন তাও। আর ডাইনামিক প্রোগ্রামিং থেকে তো দেখাবোই, আজকে একটা দেখাবো। এখন বলেন, সিলেবাস তো ক্লিয়ার না থাকলে আমি টেক্সট আকারে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। থিওরিতে কি অবস্থা, থিওরিতে কি কি অ্যালগরিদম শিখছেন? আমার কথা শোনা যাচ্ছে? স্যার থিওরিতে 01 ন্যাপস্যাক পর্যন্ত পড়ানো হয়েছে। তাহলে কি কি পড়ানো হয়েছে পর্যন্ত পড়ানো হয়েছে, তো আমি জানবো না যে কি কি পড়ানো হয়েছে। কয়টা স্যার অ্যালগরিদম? ওখানে ডিপি, কয়েন চেঞ্জ, জিরো কয়েন চেঞ্জ করে ন্যাপস্যাক, এলসিএস, এলআইএস এগুলা পর্যন্ত পড়ানো হচ্ছে। আচ্ছা এখন স্যার তাহলে গ্রাফ ধরবে আর কি নেক্সট। যদি আপনি একটু আচ্ছা অ্যালাইসটা তাহলে করে তাহলে আপনি ভালো আগে ফেলছেন আপনারা। তো এখন তাহলে আমি 01 ন্যাপস্যাক যদি শিখা থাকেন, তাহলে 01 ন্যাপস্যাকের কোড করবেন, কোডটা আমি বুঝাই দেবো। 01 ন্যাপস্যাক সবাই পারেন, সিমুলেশন বা ম্যাথ আকারে করতে পারেন সবাই? না স্যার। তাহলে তো হবে না। না, আমি তো আরেকবার থিওরি দেখে তারপর কোড দেখাবো, নাকি ডিরেক্ট কোড দেখাবো? স্যার একটু থিওরি দেখান, কারণ ওটার গত ক্লাস আমরা অনেকেই মিস করছি কারেন্টের। গত ক্লাসটা ম্যাক্সিমাম ছিল না আর কি, এর জন্য। আচ্ছা 1 মিনিট, আমার স্টুডেন্ট আসছে, 1 মিনিট ওয়েট।
প্রধান হাতটা নামা, আর কত তুলে রাখবি, হাত ব্যথা করে না তোদের? হাতের ব্যথা করে না। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। আজকে শিখবো হচ্ছে জিরো ওয়ান ন্যাপস্যাক। ফার্স্টে যেহেতু আপনারা মোটামুটি করছেন, আমি শর্টে থিওরি বুঝাবো, তারপর কোড। নর্মালি ডাইনামিক প্রোগ্রামিং যখন আপনি করেন, ডাইনামিক প্রোগ্রামিং এ তিনটা পার্ট থাকে একটা প্রবলেম সলভ করার ক্ষেত্রে। পার্ট তিনটার নাম মনে আছে কারো? রেসপন্স করা লাগবে। অনলাইন ক্লাস তো আমি মাঝে মাঝে বুঝি না যে আমার নেটের জন্য আমার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ না করতে থাকলে আমি আগাইতে পারবো। তাও কারো কোনো রেসপন্স নেই। স্যার রেকারেন্স রিলেশন। হ্যাঁ, তিনটা স্টেপ থাকে। ফার্স্ট স্টেপ হচ্ছে রিকারেন্স রিলেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে টেবুলার কম্পিউটেশন। এগুলো তো ক্লাসে বলছে। স্যার আমরা ওই ক্লাসটা করি নাই, আমাদের এখানে কারেন্ট ছিল না। আচ্ছা, তাহলে বাদ দাও। একটা ডাইনামিক প্রোগ্রামিং সলভ করার ক্ষেত্রে আপনার তিনটা পার্ট থাকবে। যেমন আগে একটা সর্টিং অ্যালগোরিদম করতেন, ডিরেক্ট সর্টিং করে ফেলতেন। একটা সার্চিং অ্যালগোরিদম করতেন, ডিরেক্ট সার্চিং করে ফেলতেন, কোনো পার্ট ছিল না। বাট এখন এই জায়গায় পার্ট আছে, যে আপনার যখন ডাইনামিক প্রোগ্রামিং করবেন তিনটা পার্টে আপনার সলিউশনটা আসবে। ফার্স্ট পার্ট হচ্ছে রিকারেন্স রিলেশন। ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কন্ট্রোলের মতো সেম অ্যাপ্রোচ। একটা বড় প্রবলেমকে ছোট ছোট অংশে ডিভাইড করে তারপর সলভ করে। কিন্তু আগের স্টেপে যে সলভটা করছিল ওই সলভটাও অপটিমাল সলিউশনটা ওরা স্টোর করে রাখে। কিভাবে? ধরেন আপনি 5 ফ্যাক্টোরিয়াল বের করছেন এর আগের স্টেপে। এখন যদি আপনাকে 6 ফ্যাক্টোরিয়াল বের করতে বলে, যদি 5 ফ্যাক্টোরিয়ালের রেজাল্ট আপনার কাছে থাকে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল বের করা ইজি না? জি স্যার। জি স্যার। 5 ফ্যাক্টোরিয়ালের সাথে 6 গুণ করে দিলে হচ্ছে। বাট ওইটা যদি সেভ না থাকতো তাহলে আবার কিন্তু 6, 5, 4, 3, 2, 1 সম্পূর্ণ মাল্টিপ্লাই করা লাগতো। তো তার জন্য ডিভাইড এন্ড করে যে ছোট ছোট ভাগ করে প্রবলেমটাকে সলভ করার পর ওই প্রত্যেকটা ভাগের অপটিমাল সলিউশনটাকে সেভ করে রাখে, জানি পরের ক্যালকুলেশনটা ইজি হয় আমার জন্য। এখন প্রত্যেকটা মানে অপটিমাল সলিউশনকে সেভ করে রাখার জন্য তো অবশ্যই আমার একটা মেমোরি লাগবে। ওই মেমোরিটা নর্মাল কেসে এটা 2D অ্যারে নেওয়া হয়। 2D অ্যারে যেটা রো আছে, কলাম আছে, একটা ঘর চকচক থাকে, ওইটা। তো ফার্স্টেরটা হচ্ছে রিকারেন্স রিলেশন। যেহেতু এটা একটা রিকার্সিভ ফাংশনের মাধ্যমে সলভ হবে, মানে ছোট ছোট অংশে ভাগ করতে করতে সলভ করবেন, তার মানে একটা লুপ আকারে সলভ হচ্ছে। এই লুপ আকারে সলভ হওয়ার জন্য এই রিকার্সিভ ফাংশনের একটা ফর্মুলা থাকবে, যে প্রত্যেকটা স্টেপে আগের কোন কোন ভ্যালু নিয়ে নতুন স্টেপের ক্যালকুলেশনটা হবে। যেমন ফিবোনাচি সিরিজ বা ফিবোনাকি সিরিজ সম্পর্কে কারো ধারণা আছে এই জিনিসটা কি? জি স্যার, এটা আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। এটা ক্লাসে করানো হয়েছিল যে 1, 2, তারপরে 3, তারপরে 5, মানে যে কারেন্ট পজিশনে কি সংখ্যা বসবে তার আগের দুইটা যোগফল। সবাই তো জানেন, জি স্যার। তাহলে রিলেট করতে পারবেন। এখন ওই কারেন্ট পজিশন মানে কারেন্ট যে পজিশনটা আছে ওই পজিশনে আমি তাহলে কি বসাবো?
কারেন্ট পজিশন যদি এফ এন হয়, ফাংশনটাকে আপনি এন ধরছেন, যে কোনো কিছু ধরতে পারেন, মানে এফ ধরছেন। কারেন্ট পজিশনটা যদি এফ এন হয়, তাহলে আগের দুইটা যোগফল, তাহলে এফ এন ইকুয়াল টু এফ এন মাইনাস ওয়ান প্লাস এফ এন মাইনাস টু। এই যে একটা ফর্মুলা হইলো, এটাই হচ্ছে ওই রিকার্সিভ ওয়েতে যখন সলভ করবেন এই ফর্মুলা। তো যখনই আপনি কোনো ডাইনামিক প্রোগ্রামের প্রবলেম সলভ করবেন, ফার্স্টেই এই ফর্মুলাটা লেখা লাগবে। এক একটা প্রবলেমের জন্য এক এক ফর্মুলা। এটা নর্মালি মুখস্থ করার দরকার নেই, দুই একবার করলে ইজিলি আপনি মনে রাখতে পারবেন যদি 2D অ্যারের ইন্ডেক্সিং ভালো বুঝেন। তারপরে হচ্ছে যেহেতু একটা ফর্মুলা বানাইছেন, ওই ফর্মুলা থেকে ক্যালকুলেশন করা লাগবে, প্রত্যেকটা স্টেপের ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করবেন হচ্ছে 2D একটা অ্যারেতে, মানে রো থাকবে, কলাম থাকবে, ছোট ছোট ঘর থাকবে, ওইটাই সলভ করবে। ওই সলভ করাকে বলা হচ্ছে টেবুলার কম্পিউটেশন, যে একটা টেবিলকে মানে ক্যালকুলেট করে নাম্বার বসাচ্ছে। তো সেকেন্ড পার্ট গেল। এখন আপনি একটা অপটিমাল সলিউশন পাইছেন, ওইটা আপনি ওই টেবিল থেকে ইজিলি বুঝতে পারবেন। বাট ওই অপটিমাল সলিউশনটা পাওয়ার জন্য কোন কোন সাব প্রবলেম লাগছে, বা কোন কোন জায়গা থেকে এই অপটিমাল সলিউশনটা আসছে। এই ন্যাপস্যাকের ক্ষেত্রে আপনি ধরতে পারেন কোন কোন আইটেম নিয়ে আমি ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি। তো এই জিনিসগুলা সলভ করার জন্য থার্ড স্টেপ, ওইটাকে বলা হচ্ছে ট্রেস ব্যাক। আপনি একটা সলিউশন করছেন, ওইটাকে ট্রেস ব্যাক করে কোন কোন সলিউশনের হেল্পের মাধ্যমে আপনি এই টোটাল ফাইনাল সলিউশনটা পাইছেন এটা বের করতে পারবেন। তাহলে ডাইনামিক প্রোগ্রামিং যখন আপনি সলভ করবেন, এই তিনটে স্টেপই আপনার খাতায় থাকা লাগবে। বুঝা গেছে? জি স্যার। ওকে, তাহলে আমার আজকে ল্যাপটপ নিয়ে আসি নাই, ড্যাফোডিলের কম্পিউটার অনেক খারাপ, আমি নড়াচড়া করতে পারতেছি না ওই কম্পিউটারে। আমি আমার ফোনের স্ক্রিনে শেয়ার করতেছি, একটু অসুবিধা হবে, একটু জুম করে দেখেন ফোনের স্ক্রিন নর্মালি। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আচ্ছা একটু খেয়াল করেন তো, এইভাবে রাখলে ভালো হয় সুবিধা, নাকি এরকম করে রাখলে? এখন যেভাবে আছে ওই সুবিধা। আচ্ছা, এখন যেভাবে আছে। এখন সবার আগে ফার্স্টে বুঝবেন হচ্ছে 2D অ্যারে। 2D অ্যারে নরমালি আমি ফার্স্টে স্যার থেকে কথা 2D অ্যারে 1D অ্যারে করি। হ্যাঁ, কথা বেজে বেজে আসতেছে। আচ্ছা এখন জি স্যার, এখন ঠিক আছে। ওকে। তো নরমালি 2D অ্যারে আমি অ্যালগরিদম ক্লাসের ফার্স্টের দিকেই করাই। আপনাদের কি 2D অ্যারে করানো হয়েছিল, যে নরমাল একবার ইন্ডেক্স কিভাবে ক্যালকুলেট করে এইসব? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাইলে তো খুবই সুবিধা। 2D অ্যারে নরমালি 1D অ্যারের মতো ইন্ডেক্সিং করে, কিন্তু 1D অ্যারেতে যেহেতু রো নাই, রো একটাই, শুধুমাত্র কলাম সংখ্যা দিয়ে ইন্ডেক্সিংটা করা হইতো। ইন্ডেক্সিং করার জন্য তাহলে একটা ভেরিয়েবল লাগতো, কিন্তু 2D অ্যারেতে রো আছে, কলামও আছে, তার জন্য দুইটার জন্য আলাদা আলাদা ইন্ডেক্সিং। যেমন এইদিকে 0 1 2 3, এইদিকেও 0 1 2, এইভাবে করা লাগবে। এখন কোনটা রো কোনটা কলাম অনেকের মধ্যে কনফিউশন এসে পড়ে যায়, তো আপনি 2D অ্যারে নিয়ে বেশি কাজ করেন না। তো এই যে এই দিকে যখন যাচ্ছেন আপনি, লেফট থেকে রাইটের দিকে, এই পুরা টুক হচ্ছে একটা রো, মানে একটা লাইন। এইটা হচ্ছে আরেকটা রো, এটা হচ্ছে আরেকটা রো। তাহলে আমার কাছে টোটাল কয়টা রো আছে এটার মধ্যে, এই 2D অ্যারেতে? স্যার তিনটা। তিনটা রো আছে। ইন্ডেক্সিংটা শুরু হয় একবার 1D অ্যারের মতোই, সেম 0 থেকে শুরু করে, মানে 0তম রো, 1তম রো, 2তম রো, মানে টোটাল হচ্ছে তিনটা রো। কলামও সেম, কলাম হচ্ছে এইদিকে, এই লম্বা লম্বি। লম্বা লম্বি যখন, তখন তাহলে টোটাল কয়টা কলাম আছে এই জায়গায়?
চারটা। চারটা কলাম আছে। এখন নর্মালি 1D অ্যারে যখন আপনি করতেন তখন আপনি এইভাবে লিখতেন AI বা A5, এইভাবে আপনি ইন্ডেক্সিংটা করতেন। কিন্তু এই জায়গায় তো ইন্ডেক্স আছে দুইটা, তাইলে আপনার অবশ্যই দুইটা দেওয়া লাগবে এই জায়গায়। তাহলে আগে রো দিবেন নাকি আগে কলাম দিবেন? রো পরে কলাম। হ্যাঁ, আগে হচ্ছে রোর সংখ্যা, পরে হচ্ছে কলামের সংখ্যা। তাইলে এই আর এটার নাম যদি এ হয়, তাহলে এ আর এর সাইজ কত? I, J। 3, তারপর কত? 4। বোঝা যাচ্ছে? এইটা কি জি স্যার। এটা কিন্তু কোনো ইন্ডেক্সিং না, এটা হচ্ছে সাইজ। যেমন এর এর সাইজ হচ্ছে এন, বাট এন কিন্তু কোনো ইন্ডেক্স হয় না, n-1 ইন্ডেক্স হয়। সেম এই ক্ষেত্রেও। ক্লিয়ার? জি স্যার। কোশ্চেন করেন যদি না বুঝতে পারেন। ওকে, তাহলে 2D আরে আপনি ডিক্লেয়ার করতে পারতেছেন, সাইজ নিয়ে, রো নিয়ে, কলাম নিয়ে কোনো কনফিউশন নেই। এখন আসেন এই বক্সগুলোকে কি আপনি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারেন নাকি? নর্মালি 1D আরে যখন থাকতো 0 1 2, আপনি এই বক্সকে অ্যাক্সেস করার জন্য A1 লিখতেন, ডিরেক্ট অ্যাক্সেস করা যেত এই বক্সকে, তাই তো? জি স্যার। তাইলে আপনি যখন পার্টিকুলার এই বক্সকে অ্যাক্সেস করতে চাইতেছেন, তাইলে আপনার কি করা লাগবে? রো আর কলাম সংখ্যা। হ্যাঁ, ফার্স্ট হচ্ছে রো সংখ্যা, যে এই বক্সটা কত নাম্বার রোতে আছে। এই জায়গায় আমি দেখতেছি হচ্ছে 1 নাম্বার রোতে আছে, তাহলে 1 নাম্বার রো। আমি দেখতেছি এই জায়গায় কত নাম্বার কলামে আছে? স্যার 2। 2 নাম্বার কলামে আছে, তাহলে যে এটাই হচ্ছে আমার এই বক্সের ইন্ডেক্স। আপনি নর্মালি যখন থিওরিতে লিখবেন তখন A2 এইভাবে দিলেই হবে, বা যখন প্রোগ্রামিং করবেন এইভাবে লেখা যায় না, আলাদা আলাদা দুইটা ব্র্যাকেট দিয়ে করা যায়। ক্লিয়ার? Yes, sir. জি স্যার। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাইলে আমরা ন্যাপস্যাকে যাই। নর্মালি ন্যাপস্যাক প্রবলেমটা আমরা দুইটা অ্যালগরিদম শিখছি, একটা হচ্ছে গ্রিডিতে, একটা হচ্ছে ডিপিটি। গ্রিডিতে যখন শিখছি, আমাদের কাছে যে আইটেম গুলা ছিল, ওই আইটেম গুলা ছিল ব্রেকেবল। আপনার অ্যালগরিদম কি ছিল? একক একক কেজি বা একক, ওইটার নাম ওয়েট। একক ওয়েট, এটা কেজি হতে পারে, গ্রাম হতে পারে, একক কোন একটা ওয়েট। যে 1 কেজির দাম কত প্রত্যেকটার জন্য আপনি বের করতেন, তারপরে হাইস্ট 1 কেজির দাম যেটা, ওইটার ম্যাক্সিমাম নেওয়ার ট্রাই করতেন। ম্যাক্সিমাম মানে হচ্ছে 10 কেজি থাকলে যদি আমার ব্যাগের সাইজ 3 কেজি হয়, তাহলে 3 কেজি আমি ভেঙে নিতাম। এটা হইতে পারে 10 কেজি চাল আছে, 3 কেজি নিলাম। বাট সব সময় কিন্তু রিয়েল লাইফে এরকম আইটেম থাকবে না যেটাকে ভাঙা যাইতেছে। আপনার এরকম হইতে পারে যে টিভি আছে, কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে। আপনি কি তখন মোবাইল ফোন 2 কেজি নিতে পারবেন 1 কেজি? আপনি কি হাফ ভাঙে নিবেন? এটা তো সম্ভব না। তো ওই সব ক্ষেত্রে গ্রিডি অ্যাপ্রোচটা ফলো করা যায় না। তখন আসে 0-1 ন্যাপস্যাক বা ডাইনামিক প্রোগ্রামিং এর ন্যাপস্যাক। 0-1 ওই নাম থেকে আসছে, ওই আইটেমটা হয় নিবেন না 0, হয় নিবেন 1, মাঝখানে কিছু না। ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে আমার একটা ন্যাপস্যাক প্রবলেমের সলিউশন করার জন্য ফার্স্টে আমার জানা লাগবে ইনপুট কি কি আছে। যেমন আমি একটা সার্চিং করার সময় আমি জানি যে আমার কাছে একটা অ্যারে থাকবে, ওই অ্যারে থেকে একটা সার্চ এলিমেন্ট আমি খুঁজে বের করবো, তাহলে আমার কাছে ইনপুট হচ্ছে একটা অ্যারে, একটা সার্চ এলিমেন্ট। সেম একইভাবে আমি যদি কোশ্চেন করি আপনাদের যে এই ন্যাপস্যাক প্রবলেমটা যদি আমি সলিউশন করতে চাই, তাহলে আমার কি কি ইনপুট থাকা লাগবে? Sir, স্যার product এর আমাদের ওয়েট গুলো জানা লাগবে, আর তারপরে কয়টা প্রোডাক্ট আছে ওটা জানা লাগবে। হুম, আর knapsack এর এটা জানতে হবে। Capacity. হুম, আর ন্যাপস্যাক সাইজটা জানা লাগবে। ন্যাপস্যাক ক্যাপাসিটি এন্ড ন্যাপস্যাক সাইজ সেম। আর
ওকে, ফার্স্ট অফ অল আমার ফার্স্টে জানা লাগবে হচ্ছে ন্যাপস্যাকের সাইজ, যে আমি যে ব্যাগটার মধ্যে ক্যারি করব ওই ব্যাগটার সাইজ কত। যেহেতু এটার একটা ক্যাপাসিটি আছে, তার জন্য তো অ্যালগরিদমটা আসছে। যদি ক্যাপাসিটি না থাকতো তাহলে তো আর অ্যালগরিদমের দরকার নেই, আমি পৃথিবীর সব জিনিস ব্যাগে ঢুকাতে পারতাম। ক্লিয়ার? তারপর আপনাকে কিছু আইটেম দেওয়া থাকবে, ওই কিছু আইটেমের দুইটা করে জিনিস থাকবে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে ভ্যালু, অথবা একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে প্রাইস, যে কোনো কিছু বলতে পারেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাইলে আমি এই জায়গায় নিচ্ছি M8, এই জিনিসটা হচ্ছে আমার ন্যাপস্যাকের সাইজ আমি ধরে নিলাম। আপনি যে কোনো, এটাকে কি বলে, যে কোনো নোটেশন দিয়ে শিখার অভ্যাস করবেন। নর্মালি একটা ফিক্সড নোটেশন দিয়ে শিখলে আপনার এটা মুখস্থ টাইপের হয়ে যায়। এম কি, এস কি, এই জিনিসগুলো আপনি তখন ডিফারেন্সিয়েট করতে পারেন, একবার মুখস্থ করেন। তার জন্য আমি এই জায়গায় ট্রাই করতেছি আপনি যেটা শিখছেন ওটার থেকে ডিফারেন্ট ভেরিয়েবল নেম দিয়ে করা। এম হচ্ছে আমি ন্যাপস্যাকের সাইজ ধরছি। ক্লিয়ার? জি স্যার। এন হচ্ছে আমার আইটেম সংখ্যা, যে আমার কাছে কয়টা আইটেম আছে। এই জায়গায় আমি ধরছি 4। তারপর আমি পি নিছি, পি হচ্ছে আমার ওই আইটেম গুলোর প্রফিট, যে আমার কত টাকা ওই আইটেম গুলো আছে। আর একটা হচ্ছে ডাব্লিউ, ডাব্লিউটা হচ্ছে ওই যে 4টা আইটেম আছে ওই 4টা আইটেমের ওয়েট। এই জিনিসগুলো হচ্ছে আমার ইনপুট। এই ইনপুটে আর কি কোনো সমস্যা আছে? না স্যার। ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, তাইলে এখন আমার কাছে ইনপুট আছে, আউটপুট কি হবে? তো এখানে তো ম্যাক্সিমাম প্রফিট বের করা যাবে না। আমার ম্যাক্সিমাম প্রফিট বের করা লাগবে, যে আমার যে ন্যাপস্যাকের সাইজ 8 আছে, এতগুলো আইটেম আছে, ডিফারেন্ট ডিফারেন্ট প্রফিটের, ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের। আমার ওই 8 ক্যাপাসিটির মধ্যে আমি ম্যাক্সিমাম কতগুলা প্রফিট করতে পারতেছি। এই জায়গায় কনসার্ন শুধুমাত্র প্রফিট, আর লিমিট হচ্ছে ওই 8, মানে 8 হচ্ছে সাইজ। এখন আমি বুঝলাম কিন্তু স্যার এখানে ডাইনামিক ভেঙে নিতে প্রোগ্রাম পারবো না, আগে যেরকম নিয়েছিলাম। আগে যেরকম ভেঙে নিছিলেন এই জায়গায় আর ভেঙে নিতে পারবেন না। এই আইটেম গুলা ব্রেকেবল না। নর্মালি যখন পরীক্ষায় আসে তখন ডিপি আর ডিডি একসাথে সিলেবাসে থাকে, আপনাদের মিডেও একসাথে নেই, ফাইনালেও একসাথে নেই। পরীক্ষায় এমন একটা সিনারিও দেওয়া থাকে, ওই সিনারিও থেকে আপনার বোঝা লাগে যে ডিপি করবেন নাকি ডিডি করবেন। ওরা বলে দেয় যে এই আইটেম গুলার নেচার কি। তো যেহেতু আপনাদের ফাইনালে নাই, ফাইনালে যে ন্যাপস্যাকে আসবে ওটা হচ্ছে 01 ন্যাপস্যাকই হবে। নর্মালি ধরে নেন 01 ন্যাপস্যাক কাজ করে যে আইটেম গুলাকে ভাঙা যায় না ওই আইটেম গুলোর জন্য। তাহলে আমার ফার্স্ট যেটা, আমি আগের থেকেই জানতাম যে আমার ডাইনামিক প্রোগ্রামিং এর সলিউশন করার জন্য 3টা জিনিস লাগবে। একটা হচ্ছে রিকারেন্স রিলেশন, যে একটা ফর্মুলার মতো থাকে ওইটা। তারপর হচ্ছে আমি একটা টেবিল বানাবো, টেবিলের ক্যালকুলেশন করবো, এটা হচ্ছে টেবুলার কম্পিটিশন। তারপর আমি ট্রেস ব্যাক করবো। তাহলে আমি ফার্স্ট যে কাজ ওই কাজটা করি। কি করা লাগবে? আমার ফর্মুলাটা বানানো লাগবে। আমি একটা টেবিল নিছি বা 2D অ্যারে নিছি, ওই 2D অ্যারেকে আমি ধরে নিছি হচ্ছে ভি। আপনি যে কোনো কিছু ধরে নিতে পারেন। আই হচ্ছে রোর সংখ্যা, ডাব্লিউ হচ্ছে কলাম সংখ্যা। এই জিনিসটা আপনি যখন টেবিল ক্যালকুলেট করবেন তখন বুঝতে পারবেন, এই ফর্মুলা এখন কিছুই বুঝতে পারবেন। তাও একটু দেখেন, ম্যাক্সিমাম অফ ভি আই মাইনাস 1 ডাব্লিউ ভি আই মাইনাস 1
এইটা হচ্ছে আপনার মেইনলি রিকারেন্স রিলেশনের ফর্মুলাটা। ফর্মুলা দেখে কি কিছু বুঝতেছেন? আইতে না, আইডিয়াটা তো এটাই বলছি আর কি স্যার। আপনি ফর্মুলা থেকে নর্মাল বেসিক বুঝেন একবার, যে এই জায়গায় যে এই জিনিসটা যেটা আছে, এই জিনিসটা হচ্ছে একটা 2D অ্যারের ঘর, মানে হচ্ছে 2D অ্যারের একটা বক্স ইন্ডেক্স দিয়ে বুঝাইছে, এটুকু তো বোঝা যাচ্ছে। জি স্যার। এই জায়গায় আরেকটা আছে সেম, এটা হচ্ছে 2D অ্যারের আরেকটা বক্স, এই জায়গায় একটা আছে। তার মানে আমার কাছে যে 2D অ্যারেটা থাকবে, 2D অ্যারের ডিফারেন্ট ডিফারেন্ট বক্সকে অ্যাক্সেস করতেছে এই তিনটা দিয়ে। বোঝা যাচ্ছে না? জি স্যার। কোন বক্স এটা আমরা পরে দেখব। এখন যেহেতু ফর্মুলার এই সাইডে আছে হচ্ছে একটা ভেরিয়েবল বা একটা বক্স খালি ঘর, তার মানে হচ্ছে এই জায়গা থেকে যে ভ্যালুটা আসবে ওইটা এই খালি ঘরের মধ্যে অ্যাসাইন হবে, নর্মাল হিসাব। বোঝা গেছে এইটুক? জি স্যার। স্যার এখানে পিআইটা ওকে। কি ছিল? পিআই হচ্ছে এই যে ডাব্লিউ আই পি আই, এগুলো হচ্ছে আইতম আইটেমের ওয়েট, আইটম আইটেমের প্রফিট। আচ্ছা স্যার। এটা আমি যখন এই যে এখন টেবিল বানাবো, তখন টেবিল বানানোর পর আপনি ইচ্ছা মতো মানে ইজিলি বুঝতে পারবেন। ওকে, আমার রিকারেন্স রিলেশন শেষ। এখন আমার টেবুলার কম্পিটিশনের জন্য একটা টেবিল বানাতে হবে, খালি ঘর বানাতে হবে। মানে আমি একটা 2D অ্যারে ডিক্লেয়ার করব ফার্স্টে। একটা অ্যারে ডিক্লেয়ার করার আগে আমার ফার্স্টে কি লাগে? কে বলতে পারবেন? অ্যারে ডিক্লেয়ার করবো আমি, কি লাগবে আমার? অ্যারের অ্যারে সাইজ ডিক্লেয়ার করার আগে অ্যারে সাইজ লাগবে। তাহলে আমি যখন 2D অ্যারে ডিক্লেয়ার করবো, 2D অ্যারে কি কি লাগবে? একটা রোড সাইজ লাগবে, কলাম সাইজ লাগবে, তাই তো? জি স্যার। ওকে, এইটা কোশ্চেনে যেটা ভ্যালু দেওয়া থাকবে, ওই কোশ্চেনের ভ্যালু থেকে আপনি 2D অ্যারের রোড সাইজ কলাম সাইজ পাবেন। 2D অ্যারের যে টেবিলটা বানাবেন, ওইটার রো সাইজ হবে নাম্বার অফ আইটেমস যত, তার সাথে এক যোগ। ভালোভাবে খেয়াল করুন, নাম্বার অফ আইটেম যত, রো সাইজ তার থেকে এক বেশি। কলাম সাইজ হবে হচ্ছে ন্যাপস্যাক সাইজ যত, তার থেকে এক বেশি। ক্লিয়ার? জি স্যার। তাইলে আমার 2D অ্যারে যেটা আছে এখন যেটা বানাবো, এটা রো সংখ্যা কয়টা হবে? যেটা থাকবে তার থেকে এক বেশি। তাহলে কত? 5। 5টা হবে। একটা, দুটো, 5টা হয়েছে। জি স্যার। ওকে, কলাম সংখ্যা কয়টা হবে? 9টা। কলাম 9টা, সংখ্যা স্যার যেহেতু 5 আমার হবে। ন্যাপস্যাক সাইজ। বুঝি নাই, কি বললেন? 9টা বলছে। তার আগে যে 5 হবে, এটা সব সময় 5 হবে না। না স্যার নাম্বার 5 অফ হবে। আইটেম 4 আছে, তার জন্য 5 হবে। নাম্বার অফ আইটেম যদি 10 হয়, তাহলে রো সংখ্যা হবে 11। তো কখন 5 হবে বলুন স্যার? ফাইভ হবে হচ্ছে নাম্বার অফ আইটেম যত, নাম্বার অফ আইটেম এই জায়গায় এন হচ্ছে 4, নাম্বার অফ আইটেম 4 দেখে আমার 5 হচ্ছে। নাম্বার অফ আইটেম যদি 3 হয়, তাহলে আমার রো সংখ্যা হবে 4, মানে এক বেশি সবসময়। ক্লিয়ার? জি স্যার।
ওকে, আমার টেবিল অনেক মোটা হয়ে গেছে, ওয়েট করে চাইলে বসাতে পারি। আমি কি আর একটু জুম আউট করলে দেখা যায় আপনাদের ওই জায়গায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, মোটামুটি একটা ঘর হয়েছে। এখন আসুন করি, নাম্বারিং করেন। এই জায়গায় হচ্ছে 0 1 2 3 4, এই দিকের ইন্ডেক্সিং হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8। এইটুকু করতে পারবেন সবাই? জি স্যার। একবারে সিম্পল। এন আমার কাছে দিয়ে আছে, রোর সংখ্যা হবে হচ্ছে n+1, মানে নাম্বার অফ আইটেম +1। কলাম সংখ্যা হবে হচ্ছে ন্যাপস্যাক সাইজ +1। ন্যাপস্যাক সাইজের জায়গায় হচ্ছে m m+1, তার মানে হচ্ছে 9টা। আর ইন্ডেক্সিংটা যেহেতু 0 থেকে শুরু হয়, তাহলে 0 থেকে শুরু হয়ে 8 পর্যন্ত যাবে, 0 থেকে শুরু হয়ে 4 পর্যন্ত যাবে। বুঝা গেছে? ওকে, এখন আমি আগেই বলছিলাম ডাইনামিক প্রোগ্রামিং যখন আপনি করতেছেন, ডাইনামিক প্রোগ্রামিং জিনিসটা ডিভাইড এন্ড কন্ট্রোলের মতো ছোট ছোট ভাগ নিয়ে কাজ করে সলভ করে। একবারে পুরা জিনিসটাই একবারে সলভ করে না, ও ছোট ছোট অংশে ভাগ করে সলভ করে। ডিফারেন্স একটাই যে ওই ভাগের যে অপটিমাল সলিউশন ও এটাকে স্টোর করে রাখে, পরের বার যখন ক্যালকুলেশন করা লাগবে ওইটা যেন ইজি হয় তার জন্য। এখন ওই ভাগটা এই জায়গায় করা হয়েছে এই টেবিলে। আপনি যখনই এই যে এই দিকে যাবেন, মানে হচ্ছে লেফট থেকে রাইটের দিকে যাবেন, এই জিনিসটা এই 0 থেকে 8 পর্যন্ত, এই জিনিসটা হচ্ছে আপনার ন্যাপস্যাকের সাইজকে ভাগ করছে ছোট ছোট অংশে। তার মানে হচ্ছে এইটা হচ্ছে এম, বাট এমটা এক সময় 0 ছিল, এক সময় 1 হয়েছে, এক সময় 2 হয়েছে, এক সময় 3 হয়েছে। কিভাবে? যদি এই পার্টিকুলার কলামের জন্য চিন্তা করেন, এই পার্টিকুলার কলামে ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 1। আপনি যদি এই পার্টিকুলার কলামের জন্য চিন্তা করেন, এই পার্টিকুলার কলামে ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 5। আর এই ক্ষেত্রে হচ্ছে ন্যাপস্যাকের সাইজ হচ্ছে 8। এইটুক বোঝা গেছে সবার? এইটুক বোঝা যাওয়া জরুরি। জি স্যার। আবার বলবো? না স্যার, ক্লিয়ার। ওকে, তার মানে আপনি এই কলাম দিয়ে আপনার ন্যাপস্যাকের সাইজকে ডিভাইড করছেন। একইভাবে তাহলে রো দিয়ে কি করছেন? রো দিয়ে হচ্ছে আইটেম যেগুলো আছে, আইটেমের যেহেতু সাইজ নাই, আইটেম হচ্ছে নাম্বার আছে, নাম্বার অফ আইটেমস, এই নাম্বার অফ আইটেমস কে কম বেশি করছেন। আপনি ছোট নিয়ে যখন কাজ করবেন তখন আপনার কাছে ধরবেন আপনি একটা আইটেম আছে, ওইটা সলিউশন পাওয়ার পর আপনি ধরবেন আপনার কাছে 2টা আইটেম আছে, তারপর আপনি ধরবেন আপনার কাছে 3টা আইটেম আছে, তারপর আপনি ধরবেন আপনার কাছে 4টা আইটেম আছে। এই ভাগটা করছে হচ্ছে এই দিকে যেগুলা গেছে, এই 0 থেকে 4 পর্যন্ত। তার মানে আপনি যখন 1 নাম্বার রোতে আছেন, আপনি ধরে নেবেন আপনার কাছে শুধুমাত্র ফার্স্ট আইটেমটা আছে আপনার কাছে। আইটেম নর্মালি 4টা, বাট আপনার ক্যালকুলেশন করার সময় ওই সময় ধরে নেওয়া লাগবে যে আমার কাছে একটাই আইটেম আছে। আপনি যখন 3 নিয়ে কাজ করবেন, 3 নাম্বার রো নিয়ে কাজ করবেন, তখন আপনি ধরবেন যে আমার কাছে 1 নাম্বার আইটেমও আছে, 2 নাম্বার আইটেমও আছে, 3 নাম্বার আইটেমও আছে। মানে আস্তে আস্তে বাড়বে। যখন আপনি 4 নিয়ে কাজ করবেন তখন আপনার কাছে ধরা লাগবে হচ্ছে আমার কাছে সবগুলো আইটেমই আছে। বুঝা গেছে? জি স্যার। ওকে,
এখন আমি এই ছকটা যদি বানাইতে পারি, তারপর আমি এই টেবিলের মধ্যে ভ্যালু বসাবো। ভ্যালু গুলা কিভাবে বসাবো? ধরেন ওকে, আমি যখন শূন্যতম রোতে আছি, এই যে এটা, এই রোতে আছি, তার মানে আমার কাছে কোনো আইটেমই নাই, মানে আমার কাছে অ্যাভেলেবেল আইটেম হচ্ছে শূন্য। বুঝা গেছে এটা? কারণ আমি যখন 1 নাম্বার রোতে থাকবো তখনই আমার কাছে একটা আইটেম থাকবে। যখন আমি 2 নাম্বার রোতে থাকবো তখন আমার কাছে ফার্স্ট আইটেম আর সেকেন্ড আইটেম থাকবে। যখন আমি 3 নাম্বার রোতে থাকবো তখন আমার কাছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড থাকবে। তাইলে সেম ভাবে আমি যখন 0 নাম্বার রোতে থাকবো তখন আমার কাছে কয়টা আইটেম আছে? স্যার 0। 0। এখন আমার কাছে যদি শূন্যটা আইটেম থাকে, মানে কোনো আইটেমই না থাকে, তাইলে আমি ন্যাপস্যাকের মধ্যে যদি কিছু কি ভরতে পারবো? না স্যার। না স্যার, যদি আমি কিছু না ভরতে বলি তাহলে আমার প্রফিট কত হবে? 0। 0 স্যার। 0 হবে। তাইলে এই পুরা শূন্যতম রো যেটা আছে, এই শূন্যতম রোতে কি বসবে? 0। 0। আমার ন্যাপস্যাকের সাইজ 1 হইলেও কিছু আর যায় আসে না, ন্যাপস্যাকের সাইজ 10 হইলেও কিছু যায় আসে না, কারণ আমার কাছে কোনো আইটেমই নেই। বুঝা গেছে? জি স্যার। একইভাবে যখন আমি এই কলামের জন্য কাজ করব, এই কলামের জন্য আমার ন্যাপস্যাকের সাইজ কত? 0। তার মানে আমার ন্যাপস্যাকের সাইজ 0। এখন আমার কাছে যদি একটা আইটেম থাকে বা 100টা আইটেম থাকে, আমি কি ন্যাপস্যাকের ভিতর ঢুকাইতে পারবো? না স্যার। পারবো না। তাইলে আমার প্রফিট কত হবে এই কলামে? 0। বুঝা গেছে? স্যার ওকে, এখন আসেন, আমি এখন থেকে যে ফিল আপটা শুরু করব, এই ফিল আপটা হবে হচ্ছে লেফট থেকে রাইট বরাবর। আমি ফার্স্ট রো ফিল আপ করবো, তারপর সেকেন্ড রো, তারপর থার্ড রো, তারপর ফোর্থ, এইভাবে হবে। আমি এখন তাহলে এই ফার্স্ট রোতে আছি, এখন আমি শুধুমাত্র এই ফার্স্ট রোটাকে ফিল আপ করব। আমি যখন ফার্স্ট রোতে আছি তখন আমার কাছে কয়টা আইটেম আছে? স্যার একটা আইটেম। একটা আইটেম আছে, ফার্স্ট আইটেম। ফার্স্ট আইটেমের ওয়েট কত? স্যার 2। স্যার 2। ফার্স্ট আইটেমের ওয়েট হচ্ছে 2। এই যে এই জায়গায় দেয়া আছে, এই যে এই জায়গায়, এই যে এটা 2। বুঝা গেছে? তাহলে ফার্স্ট আইটেমের প্রফিট কত? 1 স্যার। 1 স্যার। 1 স্যার 1। তাহলে ডাব্লিউ আই যেটা, ডাব্লিউ আই হচ্ছে W1, তার মানে হচ্ছে ফার্স্ট আইটেমের ওয়েট। W1 ইকুয়াল টু 2, P1 ইকুয়াল টু 1। এইটুক ক্লিয়ার? জি স্যার। এই পুরা রোতে কি আয়ের মান চেঞ্জ হয়েছে? না স্যার। তাইলে W1, P1 বা PI, WI কোনো চেঞ্জ হবে না, যা আছে তাই। WI2, PI1। এখন আমি ফর্মুলায় বসাবো। ফর্মুলায় বসাবো কখন থেকে? ধরেন আমি যে আইটেমটা পাইছি, এখন এই আইটেমের সাইজ কত বা ওয়েট কত? স্যার ওয়েট 2। ওয়েট হচ্ছে 2। তাহলে আমার ন্যাপস্যাকের সাইজ যদি 2 এর থেকে ছোট হয়, মানে 1 যদি হয়, তাহলে কি আমি ওই আইটেম নিতে পারবো? না স্যার। তাইলে ন্যাপস্যাকের সাইজ ওই আইটেমের সাইজের থেকে যে পর্যন্ত ছোট থাকবে, ওই পর্যন্ত ভ্যালু উপরের লাইনে, ইমিডিয়েট উপরের লাইনে যা ছিল তাই বসবে। উপরে ছিল 0, এই জায়গায় বসবে 0। এই শূন্যটা আসছে কোন জায়গা থেকে? এই উপর থেকে। ক্লিয়ার? স্যার আরেকবার বলেন। স্যার ধরেন আপনি যে আইটেমটা এখন দেখতেছেন, ওই আইটেমটার ওয়েট হচ্ছে 2 কেজি, বাট এই পার্টিকুলার সেলে আপনার ন্যাপস্যাকের সাইজ কত?
ওয়ান। অন। 1, তাইলে কি আপনি নিতে পারবেন ওই আইটেমটা? না স্যার। কারণ ন্যাপস্যাকের সাইজটা ছোট হয়ে গেছে। তার জন্য উপরের লাইনে বা উপরের ঘরে যে ভ্যালু থাকবে ওই ভ্যালুটাই নিচে বসবে ডিরেক্ট। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন আসো। এখন হচ্ছে আমি এই ঘরের জন্য মান বসাবো। এই ঘরের জন্য ন্যাপস্যাক সাইজ কত? 2। 2। আমার ওয়েট কত? মানে স্যার। নতুন আইটেমের ওয়েট কত? স্যার 2। সমান হয়েছে না, তার মানে আমি এই আইটেমটা এখন নিতে পারবো। যখনই নিতে পারবেন তখনই আপনি ফর্মুলায় চলে যাবেন। ফর্মুলায় গেলে কি দেখাইতেছে এই জায়গায়, যে দুইটা ভ্যালু আমার বের করে ওই দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখা লাগবে কোনটা বড়, ওই বড় ভ্যালুটা এই ঘরে বসবে। কোন কোন ঘরের ভ্যালু? ভি আই মাইনাস 1, ডাব্লিউ। এই জায়গায় ডাব্লিউ হচ্ছে 2, মানে ডাব্লিউ যেটার সাথে কোনো 1 2 3 4 যোগ নাই, ওইটা হচ্ছে এই যে 0 থেকে 8 পর্যন্ত এগুলা। আর আই হচ্ছে এই যে এগুলা। এটুক বুঝে গেছে? জি স্যার। ওকে, তাহলে আমার কাছে এই মোমেন্টে ডাব্লিউ হচ্ছে 2। এই ঘরের জন্য আই কত? স্যার 0। এই ঘরের জন্য, এই ঘরের জন্য, স্যার আই 1। এই ঘরের জন্য আই হচ্ছে 1, ডাব্লিউ কত? 2। 2। 2। 2। আর এইটা হচ্ছে আই মাইনাস 1। আই মাইনাস 1 মানে কি? 1 minus 1. 1 minus 1। 1 মাইনাস 1 0। ডাব্লিউ কি চেঞ্জ হয়েছে? ডাব্লিউ যা ছিল তাই, ডাব্লিউ 2 ছিল 2। তার মানে কি ইমিডিয়েট উপরের ঘরটাই হচ্ছে এই ঘর। এটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। স্যার এখানে কেন W2টা কেন বসাই না? ডাব্লিউ তো 2ই বসাবেন। দেখেন এইটা যেটা ওইটা আমি এই জায়গায় লিখি ভি 0, ডাব্লিউ হচ্ছে 2, তাইলে এই ঘরটা হচ্ছে এই ঘর। তাহলে ভি 0 শূন্যতম রো হচ্ছে যে এটা, 2তম কলাম মানে এটা। তাহলে যে এই ঘরটা হইলো না, জি স্যার। জি স্যার। এইটাই। তার মানে আমি কম্পেয়ার করব এই ভ্যালুর সাথে, ইমিডিয়েট উপরের ভ্যালুর সাথে। কার? এই যে এইটা ভি আই মাইনাস 1। আই মাইনাস 1 মানে হচ্ছে উপরের লাইন। এইটুক তো বোঝা গেছে যে উপরের রো, ইমিডিয়েট উপরের রো। আই যা থাকবে এক কম মানে উপরের। এটুক বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন হচ্ছে ডাব্লিউ, তাহলে ভি 0 আমি পাইছি, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই। ডাব্লিউ কত? 2 স্যার। 2। ডাব্লিউ হচ্ছে 2 মাইনাস ডাব্লিউ আই কত? WI এখানে আমরা কোনটা নিব? আইটেমের যেটা 1। আই হচ্ছে 1, ডাব্লিউ আই হচ্ছে একতম আইটেমের ওয়েট। আমি বলছি পুরো এই রোতে ডাব্লিউ আই আর চেঞ্জ হবে না। আমি ফার্স্টেই বলে নিছি ডাব্লিউ আই কত ছিল। ডাব্লিউ আই কত ছিল? স্যার 1। ডাব্লিউ আই মানে আপনি কি বুঝতেছেন? যে ফার্স্ট আইটেমের ওয়েট। ফার্স্ট আইটেমের ওয়েট তো কোশ্চেনই দেওয়া আছে। ফার্স্ট আইটেমের ওয়েট কত এই জায়গায়? স্যার 2। এইটুক তো বোঝা লাগবে। 2, তাহলে ভি 0 কমা কত? 0। এইটা কোন ঘর? স্যার স্যার প্রথম ঘরটা। প্রথম ঘরটা, এক্স্যাক্টলি। তাহলে এই ঘর, এইটুক তো পাওয়া গেছে। এইটা একটা ইন্ডেক্স ছিল যেটা হচ্ছে এইটা, এইটা আরেকটা ইন্ডেক্স ছিল এটা হচ্ছে এইটা। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। বাট এইটার সাথে পিআই যোগ করতে বলছে। পিআই কত? স্যার 1। 1 স্যার। পিআই হচ্ছে 1। তাইলে এই জায়গায় আছে 1, এই জায়গায় আছে 0।
কোনটা বসবে? 1 বসবে। 1 বসবে, কারণ ম্যাক্সিমামটা বসবে। বুঝা গেছে? ফর্মুলায় দেয়া আছে যে এই দুইটার মধ্যে যেটা বড় ওইটা বসবে। তার মানে আমি এই জায়গায় পাইছিলাম 1, এই জায়গায় 1 পাইছি, কারণ শূন্যর সাথে আমি প্রফিটটা যোগ করছি, 1 হয়ে গেছে। আর এই জায়গায় ছিল হচ্ছে 0, 0ই আছে। তাহলে 1 আর 0 এর মধ্যে কোনটা বড়? কেউ কোনো কথা বলো? স্যার 1 বছর। 1 বড়, তাহলে 1 বসবে। এই তীর চিহ্নটা এই জায়গা থেকে এই জায়গায় আসবে। এই তীর চিহ্নটা দেওয়া মাস্ট, যে দেওয়াই লাগবে। এইটুক কে বুঝেন নাই তাই বল? স্যার বুঝতে পারছি। ওকে, যদি বুঝতে পারেন, আমি এখন এই ঘরের জন্য করব। এই ঘরে আমি যখন আস্তে আস্তে করতে থাকবো, যাদের একটু সমস্যা আছে তাদের ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। এই ঘরের জন্য আয়ের মান চেঞ্জ হয়েছে, না স্যার। তাইলে পি আই চেঞ্জ হয়েছে, না স্যার। ডাব্লিউ আই চেঞ্জ হয়েছে। না না স্যার। স্যার। চেঞ্জটা হয়েছে কি? চেঞ্জ হয়েছে স্যার ন্যাপস্যাকের ভ্যালু। চেঞ্জ হয়েছে শুধুমাত্র খালি যে ডাব্লিউ আছে ওইটা। খালি ডাব্লিউ আগে ছিল 2, এখন হয়েছে 3, তাই তো? ওকে, তাইলে এই ঘরের জন্য কম্পেয়ার হবে হচ্ছে দুইটার সাথে। কম্পেয়ার হবে হচ্ছে ইমিডিয়েট উপরেরটা হচ্ছে এটা। যেহেতু একবার আপনি এই যে এটা ক্যালকুলেট করছিলেন ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই, যেটা এটা হয়েছিল, এখন ডাব্লিউ এর মান 1 বাড়ছে বা ডাব্লিউ আই ফিক্সড আছে, তাইলে এইটা হবে, মানে ইমিডিয়েট পরেরটাই হবে। এটা চেক করার দরকার নেই। আপনি যদি চেকও করতে চান তাও হয়। দেখেন, ভি আই মাইনাস 1, আই মাইনাস 1 মানে কি 0, কারণ আই কোন চেঞ্জ হয়নি। ডাব্লিউ মাইনাস ডাব্লিউ আই, ডাব্লিউ কত? 3। ডাব্লিউ হচ্ছে 3, মাইনাস কত? স্যার 2। Okay. তাহলে ভি 0 1, 0 1 কোনটা? এই ঘরটা না? জি স্যার। মানে ইমিডিয়েট পরেরটাই। এটা প্রত্যেক ঘরে ঘরে চেক করার দরকার নেই, সবসময় এরকমই হবে। এইটার সাথে কত যোগ হবে? স্যার প্রফিটে 1 নাম্বার। পিআই, পিআই আগে যা ছিল তাই 1 যোগ হবে। তার মানে এই জায়গায় 1 হবে, এই একটা আসছে এই জায়গা থেকে। এরকম সেম বাকি যতগুলা করবেন সেম হবে। ইমিডিয়েট তারপরেরটার সাথে যোগ হবে, তারপরেরটার সাথে যোগ হয়ে 1 হবে, তারপরেরটার সাথে যোগ হয়ে 1 হবে, তারপরেরটার সাথে যোগ হয়ে 1 হবে। এই জিনিসটা যদি না বুঝতে পারেন, তাইলে আমি পরের যে রো করবো ওই রো করলে ইজিলি বুঝতে পারবো। ওকে, এখন আমি পরের রো করতেছি। স্যার হ্যাঁ অ্যারো বলেন। চিহ্নগুলো কি একবার দিলে হবে না নাকি প্রত্যেকবারই দিতে হবে? না, এরো চিহ্নগুলো প্রত্যেকবার দেয়া ভালো। প্রত্যেকবার না দিলে আপনি 2 একবার করতে করতে বুঝবেন যে কোন দেয়া লাগবে। আমি কেন এরো চিহ্নটা দেওয়া লাগতেছে এটা আমি পরে বুঝাই দিব। আমি 2 নাম্বার রোর জন্য করব। শুধুমাত্র এটা 2 নাম্বার রোর জন্য যখন আমি করতেছি তখন আই কত? 2 স্যার।
আই হচ্ছে 2, তাহলে দুই। ডাব্লিউ আই কত? WI হচ্ছে 3। ডাব্লিউ আই হচ্ছে 3, তাহলে পি আই কত? PI 2। পি আই হচ্ছে 2। ঠিক আছে, পুরা রো যখন আমি করব এই তিনটা ভ্যালু আমার ফিক্সড, শুধুমাত্র এখন চেঞ্জ হবে ডাব্লিউ গুলা। ওকে, আমি যে নতুন আইটেমটা পাইছি ওই আইটেমটার সাইজ কত বা ওয়েট কত? 2। নতুন আইটেম পাইছি ওই আইটেম হচ্ছে ডাব্লিউ আই কত? 3। তাহলে 2 বলছি। নতুন যে আইটেম পাইছি ওই আইটেমের সাইজ বা ওয়েট হচ্ছে 3, তাইলে আমার ন্যাপস্যাকের সাইজ যে পর্যন্ত 2 আছে ওই পর্যন্ত কি নতুন আইটেম পাইলে কোনো চেঞ্জ আসবে? না স্যার, ওটা 0 হবে। ওইটা তো আমি নিতে পারতেছি না, নতুন আইটেমটা কি নিতে পারতেছি? না, তার মানে কি? তার মানে হচ্ছে আমার আগের যে অপটিমাল সলিউশনটা ছিল ওই পর্যন্ত ওইটাই থাকবে, 0 হবে না। মানে আগে ছিল 0, এই জায়গায় 0 হবে, আগে এই জায়গায় ছিল 1, এই জায়গায় 1 হবে। দাঁড়ান, আমার একজন স্টুডেন্ট আসছে। হ্যাঁ, হ্যালো, আছেন? জি স্যার। ওকে, এই পর্যন্ত কি বোঝা গেছে? জি স্যার। তার মানে যে এই পর্যন্ত হচ্ছে 2 ছিল, 2 পর্যন্ত আর চেঞ্জ হবে না, কারণ আমার সাইজ, নতুন আইটেমের সাইজ এই 2 পর্যন্ত বেশি, আমি নিতে পারিনি। তার মানে প্রিভিয়াস যে সলিউশন ছিল ওইটা এই পর্যন্ত বসবে। স্যার ক্লিয়ার? আপনি তো 3 নিতে নিয়ে নিছেন। ও, এটা 3 না, এটা আমি 2 মনে করছি। সরি, হচ্ছে একবার ইমিডিয়েট উপরেরটা প্লাস উপরের লাইনের একবারে শূন্যতম কলামের ভ্যালুর সাথে। এই লাইনের শূন্যতম হচ্ছে এটা। ক্লিয়ার? স্যার এটা কি সব ক্ষেত্রেই? সব ক্ষেত্রেই যখনই আপনার এই ঘরে আইটেমের সাইজ আর আপনার ন্যাপস্যাকের সাইজ সমান হবে তখন আপনি ফার্স্ট যেটা শুরু করবেন ওটা হচ্ছে একবার ইমিডিয়েট উপরেরটা আর ওই লাইনেরই শূন্যতম কলামের ভ্যালু, এই দুইটার মধ্যে হবে কম্পেয়ার। জাস্ট শূন্যতম সাথে হচ্ছে ওই আইটেমের প্রফিটটা যোগ হবে। তাহলে এই জায়গায় কত হবে? স্যার 2 2 হবে। এই জায়গায় 2, এই জায়গায় আছে 1, তাহলে কোনটা বসবে? 2 বসবে। 2 বসবে, এরো চিহ্নটা হবে এই জায়গা থেকে এই জায়গায়। তারপরের ঘরে সেম এইটা, তারপরেরটা, তাহলে এই জায়গায় 2 বসবে, এই ঘরের থেকে ভ্যালু আসবে। এইটা, তারপরেরটা, তারপরে এটা আছে 1, প্রফিট যোগ হবে 2, তাহলে এই জায়গায় কত হবে? 3, এই জায়গায় আছে হচ্ছে 1, তাহলে বসবে এই জায়গায় 3, এই আর ওই জায়গা থেকে আসবে। এই ঘরের জন্য কম্পেয়ার হবে এটার সাথে এইটা, এই জায়গায় আছে 1 যোগ করে 3, তারপরে এইটাও 3, এইটাও 3। বুঝে গেছে? যদি বুঝতে না পারেন আর ভাবেন যে সবসময় এটা মিলবে নাকি, তারপর এটা করে আসেন। এই রোর জন্য, এই রোর জন্য করাবো না, যেহেতু আপনাদের আরেকটা ক্লাস আছে। ওকে, 3 নাম্বারের জন্য আমার নতুন আয়ের মান কত? একটু ফার্স্ট রেসপন্স করেন। স্যার 3। আয়ের মান হচ্ছে 3, তাহলে ডাব্লিউ আই কত? স্যার 4। আর পি আই 5। এইটা পুরো এই রোর জন্য ফিক্সড। আমি যে নতুন আইটেমটা পাইছি ওই আইটেমের সাইজ কত? 4। তার মানে কি ন্যাপস্যাকের সাইজ যে পর্যন্ত 4 হয় না, মানে 3 পর্যন্ত, আমার কি কোনো পরিবর্তন আসবে বা চেঞ্জ আসবে? না স্যার। উপর থেকে তাইলে নিব। এই যে 3 পর্যন্ত যা আছে তাই উপর থেকে নিব। বুঝা গেছে? জি স্যার। এই ঘরের জন্য আমার ন্যাপস্যাকের সাইজ আর নতুন যে আইটেম পাইছি ওই দুইটার সাইজ কি সেম? জি স্যার সেম। যখনই সেম হবে, সেম রুল, ইমিডিয়েট উপরেরটা আর কি উপরে উঠে পরে যাব। প্রথম শূন্য যেটা। উপরেরটা শূন্যতম কলাম, এই যে এটা,
বাট উপরেরটা শূন্যতম কলামের সাথে প্রফিট যোগ করা লাগবে। প্রফিট কত? 4 স্যার। 5 স্যার। প্রফিট কত? প্রফিট ওয়েট না, আচ্ছা প্রফিট 5 স্যার। প্রফিট 5। তাহলে এই জায়গায় হচ্ছে 5, এই জায়গায় আছে 2, কোনটা বসবে? 5 বলবে। 5 স্যার। 5 বসবে। এইটার থেকে এই জায়গায় 5 বসবে। এইটার থেকে এই জায়গায় কত বসবে? 6। 6 এই জায়গায় এইটা হচ্ছে 3, এই জায়গায় হচ্ছে 6, তাহলে 6 বসবে। এই জায়গায় হচ্ছে 7, এই জায়গায় আছে 3, তাহলে কোনটা বসবে? 7 বসবে। এইটার থেকে 7 বসবে। বুঝা গেছে? জি স্যার। রেসপন্স পাইতেছি না, বুঝেন অনেকেই বুঝেন নাই। নেক্সট রোটা তাহলে কইরা দিই, বেশি টাইম লাগবে না এইটার জন্য। তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে, পরে স্যার ভিডিও দেখে আসলে পরে বুঝতে পারি। আচ্ছা, এটা একটু দেখেন। এখন আমার 4 নাম্বার রো, আই আই কত? আই 4। আই হচ্ছে 4, তাহলে ডাব্লিউ আই কত? 5 স্যার। পি আই 6। ওকে। তাহলে নতুন যে আইটেম পাইছি ওই আইটেমের সাইজ হচ্ছে 5, তার মানে আমার ন্যাপস্যাকের সাইজ 4 পর্যন্ত কোনো চেঞ্জ আসবে না নতুন আইটেমের জন্য, আগে যা আছে তাই। 0, 1, 2, 5। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এই ঘরের জন্য আমার ন্যাপস্যাকের সাইজ আর নতুন যে আইটেম পাইছি ওই আইটেমের সাইজ দুইটাই হচ্ছে 5, মিলছে না? তাহলে আমার কম্পেয়ার হবে হচ্ছে ইমিডিয়েট উপরেরটা আর কার সাথে? 0 কলাম। জিরো কলামের সাথে। জিরো কলামের সাথে কি যোগ হবে? প্রফিট যোগ হবে তো। প্রফিট যোগ হবে। তাহলে এই জায়গায় 6, এই জায়গায় 5, কোনটা বসবে? 5 বলবে। 6 বসবে। 6 বসবে। তাহলে এই জায়গা থেকে 6টা বসছে, এই জায়গা থেকে এই জায়গায় 6 বসছে। দেখেন এই জায়গায় 6 আছে, এই জায়গায় যোগ করলেও 6 হয়। দুইটা যদি সমান হয় আপনি যে কোনো জায়গা থেকে বসাতে পারেন, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে। এই জায়গায় এইটা, এটা হচ্ছে 1, এটার সাথে প্রফিট যোগ করলে হয় 7, এইটার সাথে এটা হচ্ছে 7। দুইটার মধ্যে কোনটা নিব? একটা নিলেই তো হবে। যে কোনোটা নিলেই হবে। 7। এই জায়গায় হচ্ছে 2, প্রফিট 6 যোগ করলে কত হয়? 8 8 8। এই জায়গায় আছে 7, কোনটা বসবে? 8 8 বলবে। 8 বসবে এই জায়গা থেকে এসে। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এইটা করার পর এই যে আপনি যে 8 পাইছেন, অ্যান্সারটা সবসময় থাকবে হচ্ছে লাস্ট রো লাস্ট কলামের ভ্যালু। এই যে এইটাই হচ্ছে আপনার ম্যাক্সিমাম প্রফিট 8। আপনি ম্যাক্সিমাম এই 8 প্রফিটটাই করতে পারবেন। যেহেতু আপনাদের ক্লাস আছে, এইটুকের মধ্যে কোনো প্রবলেম থাকলে বলেন, আমি সলভ করে দিই। স্যার ওই যে অ্যারো চিহ্নগুলো কেন দিছিল ওটা? হ্যাঁ স্যার এটার অ্যারো মধ্যে চিহ্নগুলো দিচ্ছেন হচ্ছে ব্যাক ট্র্যাক করার জন্য। আপনাদেরকে আরো 5 মিনিট টাইম আছে। স্যার আমরা স্যারকে জানাইছি। আচ্ছা, তাহলে আমি 5 মিনিটের ব্যাক ট্র্যাকটা দেখাই দিই। এখন আপনি জানেন যে আমি 8 প্রফিট পাইছি, বাট অ্যান্সার তো আরেকটাও থাকতে পারে যে এই 8 প্রফিটটা কোন কোন আইটেম নিয়ে হয়েছে, তাই তো? জি জি স্যার। স্যার। ওই জিনিসটা বের করার জন্য এই অ্যারো চিহ্নটা লাগবে। কিভাবে? আপনি যখন ট্রেস ব্যাক করবেন, ট্রেস ব্যাকটা সবসময় শুরু হবে একবারে লাস্টের থেকে ফার্স্টের দিকে যাবে, মানে উল্টা। আপনি যখন ফরওয়ার্ড দিকে ম্যাথ করছেন ওইটা ছিল টেবুলার কম্পিটিশন, ট্রেস ব্যাকটা হবে হচ্ছে একবার লাস্ট থেকে ফার্স্টের দিকে যাবেন, তখনই আপনি আইটেম গুলো পাবেন। কিভাবে? লাস্ট ঘরে আছে হচ্ছে 8, আপনি যাবেন হচ্ছে উপরের দিকে, মানে আমার লাস্ট রো থেকে আমি ফার্স্ট রোর দিকে যাওয়ার ট্রাই করব। এখন আমি চেক করব যে এই 8টা কোন জায়গা থেকে আসছে, উপরের রোড। কারণ এই 8টা তো অবশ্যই উপরের রোড থেকে আসছে, হয় উপরের রোড ইমিডিয়েট উপর থেকে আসছে, নাইলে ওই কর্নার থেকে আসছে। এখন আমার চেক করা লাগবে যে উপর থেকে আসছে না কর্নার থেকে আসছে। কর্নার থেকে স্যার। কর্নার থেকে আসছে। কর্নারের কোন ভ্যালু থেকে আসছে? 2 থেকে। এই যে এটা এই 2 থেকে আসছে, তাই না? জি স্যার। জি স্যার।
জি এই স্যার। জিনিসটা লাগবে। এই জিনিসটা যদি আপনি অ্যারো চিহ্ন না দিতেন তাইলে কিন্তু বের করতে পারতেন না। বের করতে পারতেন, আপনার কঠিন হইতো, আবার ক্যালকুলেশন করা লাগতো। এখন স্যার আপনি এই দুইটার মধ্যে হ্যাঁ, এই দুইটার মধ্যে আপনি কম্পারিজন করবেন যে এই দুইটা কি সেম নাকি। সেমও তো হইতে পারে, কারণ আপনি দুইটা ভ্যালু সেম হইলেও তো কর্নার থেকে নিতে পারেন। তো আপনার এখন চেক করা লাগবে যে এই দুইটা কি সেম না স্যার সেম সেম নাকি। না সেম না, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 2, তার মানে প্রফিটে চেঞ্জ আসছে। তার মানে এই আইটেমটা আপনি নিছেন, এই 4 নাম্বার আইটেমটা আপনি নিছেন। যদি লাস্ট নিচের রো আর উপরের রোর ভ্যালু সেম হয় তাইলে প্রফিটে কোনো চেঞ্জ আসে নাই, ওই আইটেমটা আপনি নেন নাই। যদি উপরের রো আর নিচের রোর ভ্যালু ডিফারেন্ট হয় তার মানে অবশ্যই আপনি প্রফিট চেঞ্জ হয়েছে, ওই আইটেমটা আপনি নিছেন। বোঝা গেছে? স্যার আরেকবার। আচ্ছা, পরেরটা করে ইজিলি বুঝতে পারবেন। এখন দেখেন এই যে জায়গায় যে 2 আসছে, এই 2টা কোন জায়গা থেকে আসছে? স্যার উপর থেকে আসছে। ইমিডিয়েট উপর থেকে আসছে না কর্নার থেকে আসছে? স্যার ইমিডিয়েট উপর থেকে। ইমিডিয়েট উপর থেকে। ইমিডিয়েট উপর থেকে আসছে যে এটা। এখন এই 2টা কি সেম নাকি ডিফারেন্ট? সেম স্যার। সেম। সেম, তার মানে আগের রোতে যে অপটিমাল সলিউশন ছিল, নিচের রোতে নতুন যে আইটেম পাইছেন তারপরেও সেম সলিউশন এসে, তার মানে কি ওই আইটেমটা আপনি অ্যাড করছেন? করেন নাই। তার মানে এই 3 নাম্বার আইটেমটা আপনি অ্যাড করেন। স্যার সেম হলে আমরা অ্যাড আবার করব না, সেম না হলে আমরা অ্যাড করব। হ্যাঁ, সেম না হইলে আপনি অ্যাড করছেন, সেম হইলে অ্যাড করেন। আবার আসেন, যেটা এই 2টা কোন জায়গা থেকে আসছে? উপর থেকে আসছে না কর্নার থেকে আসছে? কর্নার। স্যার কর্নার কর্নার থেকে থেকে আসছে। কর্নারের এই যে এই ভ্যালুটার থেকে আসছে, হ্যাঁ এই ভ্যালুটার থেকে আসছে মনে হয়, নাকি এই ভ্যালু থেকে আসছে? আপনি একটা অ্যারো চিহ্ন দেখবেন, এই যে এই ভ্যালু থেকে আসছে, সরি। বুঝা গেছে? জি স্যার। এখন চেক করেন যে এইটা আর এইটা সেম নাকি ডিফারেন্ট? স্যার ডিফারেন্ট, তার মানে 2 নাম্বার আইটেমটা আমরা ডিফারেন্ট, তার মানে আমি 2 নাম্বার আইটেমটা নিচ্ছি। যখনই আপনি ট্রেস ব্যাক করতে থাকবেন, উপরের দিকে যেতে থাকবেন, যেহেতু রো ওয়াইজ একটা শূন্য আছে, কলাম ওয়াইজ একটা শূন্য শূন্য লাইন আছে, যখনই শূন্যতে এসে পড়বে তখন আপনার ট্রেস ব্যাক শেষ, আপনার আর উপরের দিকে যাওয়ার দরকার নেই। যেমন আপনি এই জায়গায় একটা শূন্য পেয়ে গেছেন, আপনার ট্রেস ব্যাক শেষ। এখন আপনি চেক করেন 2টা আইটেম নিয়েছিলেন, কি কি? 2 নাম্বার আইটেম। 2 নাম্বার আইটেমের প্রফিট কত? স্যার 3। 2 স্যার। না স্যার 2 প্রফিট স্যার। প্রফিট। 2 স্যার। আর 4 নাম্বার আইটেমের প্রফিট 6। 6। তাইলে এই দুইটা যোগফল হচ্ছে 8, তাহলে আমি 8 প্রফিট মিলছে। জি স্যার। জি স্যার। আবার সাইড সাইজ দেখি যে সাইজ বেশি হয়ে গেছে নাকি। সাইজ হচ্ছে 2 নাম্বার আইটেমের সাইজ কত? 3 স্যার। 4 নাম্বার আইটেমের সাইজ কত? 5। এই দুইটা যোগফল 8, এই 8 কে যে এই ক্যাপাসিটির সাথে মিলছে। জি স্যার। জি স্যার। তাইলে অ্যান্সার হয়ে গেছে। তার মানে এই অ্যারো চিহ্নটা হচ্ছে ট্রেস ব্যাক করে কি কি আইটেম আছে ওই জিনিসটা বের করার জন্য ইম্পর্টেন্ট। স্যার এই অ্যারো চিহ্নগুলো সুন্দরভাবে দেওয়ার কোনো ওয়ে আছে? মানে এলোমেলো হয়ে যায় যে সুন্দরভাবে অনেক দেওয়ার এটা হচ্ছে আপনি যে টেবিলটা বানাবেন, ওই টেবিলটা ঘরগুলা অনেক বড় বড় করে দিবেন, মানে ফাঁকা ফাঁকা জানি থাকে, তাইলেই দেখবেন যে ওই পেন্সিল দিয়ে অ্যারো চিহ্ন টানলে অত সমস্যা হবে না, বোঝা যাবে। মানে আপনি গ্যাপ গুলা বড় বড় করে দিবেন, পুরো পেজ ভরে একটা টেবিল বানাবেন। যেমন আমি এই জায়গায় করছি ঘিজিমিজি হয়েছে, আমার পুরোটাই পেন্সিল স্ক্রিন ছোট। হ্যাঁ, টেবিল পুরাটা পেন্সিল দেখাবেন, কারণ এটা আপনার ক্যালকুলেশন ভুল হইতে পারে, পুরাটা করার পর দেখলেন মিলতেছে না, কারণ এটা তো নর্মালি কমন সেন্স দিয়ে বোঝা হচ্ছে যে কোন আইটেম গুলা নেওয়া যায়। তো আপনি ম্যাথ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনার ম্যাথটা হয়েছে নাকি হয়, তখন আপনি মুছে মুছে চেঞ্জ করে নেবেন যে জায়গায় হয়েছে। স্যার এখানে লাস্টে যে এটা 2 সাথে কম্পেয়ার করছিল, তখন কি 2 সাথে যে আমরা তো যোগ করছিলাম, 7 হচ্ছিল স্যার, 8 হয়েছিল। এটা কি জাস্ট 2 কম্পেয়ার করতেছে নাকি যোগ করার পর যেটা হবে সেটা কম্পেয়ার করে? যোগ করার পর না, ট্রেস ব্যাক করার সময় শুধুমাত্র যেটার ভ্যালু আছে ওই ভ্যালুটার সাথে কম্পেয়ার হচ্ছে। আচ্ছা স্যার। কম্পেয়ার করে দেখবেন, যদি ডিফারেন্ট হয় তাইলে ওই আইটেম নিছেন, যদি সেম হয় ওই আইটেম নেন। আনসার হচ্ছে 2টা। আনসারের জায়গায় ফার্স্ট হচ্ছে
টেবুলার কম্পিটিশন থেকে বের করবেন, এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। আর কি কি আইটেম নিছেন, আইটেম গুলো হচ্ছে 2 নাম্বার আইটেম আর 4 নাম্বার আইটেম। বুঝা গেছে? টেকেন আইটেম লিখে 2 আর 4 আর ম্যাক্সিমাম প্রফিট 8 লিখে হয়ে যাবে। হ্যাঁ, ওইটুকু লেখলে হয়ে যাবে। আর অ্যান্সার লেখা ইম্পর্টেন্ট না, আপনার পুরো প্রসেসটা হইলে ইজিলি বুঝাই যাইতেছে অ্যান্সার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাইলে অ্যাটেন্ডেন্স একটু কালেক্ট করে আমাকে দিন সিআর। 2 সেকশনটা একটু আলাদা আলাদা করে আমাকে দিন। স্যার আমি খেয়াল অনেকে করছি যে 40 জনের মতো ছিল, তো একটু দেখে দিন, যারা ক্লাস করে নাই তাদেরটা দিয়েন না, কারণ আমি অ্যাটেন্ডেন্স নিয়ে ঝামেলা করি না, পরে যাদের পার্সেন্টেজ কম হবে আমি সবারটা দিয়ে দিব, বাট আপাতত যারা ক্লাস করছেন শুধুমাত্র তারাই অ্যাটেন্ডেন্স দিন। 2 সেকশনের সিআর আলাদা আলাদা অ্যাটেন্ডেন্স নিয়ে আমাকে পাঠায়েন আজকে, আর রেকর্ডিং যে 2 জন করছেন 2 জনেরটাই আমাকে পাঠান। ওকে স্যার। আচ্ছা স্যার। কোড করাইতে পারলাম না, নেক্সট ক্লাসে কোড দেখাই দিবেন, আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন ট্র্যাকার শিট। আল্লাহ হাফেজ। প্রমিত আছো? প্রমিত কেউ স্ক্রিনশট নিয়ে রাখ। প্রমিত অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে দিলে হবে না? অলরেডি বের হয়ে গেছে অনেক। আরে ইনবক্সে দিয়ে দে, ইনবক্সে দিয়ে দে। আচ্ছা ঠিক আছে, ইনবক্সে দিন।